পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? কিন্তু আপনাদের ওপর থেকে মানুষ মুখ ফেরালো কেন? আপনাদের কেন এমন পতন হলো কেন? আপনাদেরকে, এত পরাক্রমশালী আওয়ামী লীগ যারা 15 বছরের উপরে ক্ষমতায়, তাদেরকে পালাতে হলো কেন? না না, আপনি দেখুন, আপনি এই পালানোর কথাটা বলছেন, যেটি সত্যি কি বলবো যে এর ব্যাখ্যা দেবার আমার ভাষা নেই। কিন্তু আপনাকে বলবো আমি একটা কথা, যে সাধারণ মানুষ কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনি বলতে চান? ছিল না? না, কারা ছিল? ছিল। যেই 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 সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই শ্রেণী, যেই রাজনৈতিক অপশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, সেই গোষ্ঠীর নেতৃত্বে এই কোটার একটা কি বলে যে সাধারণ আহ, আহ, আবরণ সামনে দিয়ে সেই নানান নানানভাবে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু মূল তাদের অন্তরালে ছিল ভিন্ন খেলা, এবং সেই খেলাটি আহ, আহ, মানে কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বটে, কিন্তু সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, এটি আমি কোনো অবস্থাতেই মানব না। তাহলে আপনি মনে সুতরাং করেন যে আমাদের দেশের যে মানুষ হ্যাঁ, আপনাদের প্রতি সন্তুষ্ট ছিল? আমাদের যে পরিণতির কথা আপনি বলছেন, সেটি এই অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি। এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু এতে সাধারণ জনগণের পার্টিসিপেশন ছিল। সাধারণ জনগণ আমাদেরকে উৎখাত করেছে, কোনো অবস্থাতেই এ কথা আমরা বলি না, আমরা স্বীকারও করি জনাব না। আব্দুর রহমান, খুব সহজ একটা প্রশ্ন। সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন, সবাই আপনাদের সাথে ছিল, ছাত্রলীগের বিশাল বাহিনী, বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী, মানে দেশের মানে সবচেয়ে বড় দল বলে আপনারা দাবি করেন, বা একদম অনস্বীকার্য, দেশের অন্যতম বড় দল আপনারা, সবচেয়ে পুরনো দল, অনেক জনশক্তি আপনাদের। এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের। এটি কি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান? না, এটি 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 মানে এটি ধরেন, জনসম্পৃক্ততা না থাকলে আপনাদের এভাবে চলে যেতে হলো? না, জনসম্পৃক্ততা থাকবে না কেন? জনসম্পৃক্ততা আছে বলেই তো, জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা ভোটকে কিভাবে কিভাবে তারা তাদের আহ, কি বলে গাণিতিক আকারে অঙ্ক কষে কষে করবে, সেই ষড়যন্ত্র চলছে। আজকে কি করে একটা নির্বাচনকে নতুন একটা দলের জীবন দিয়ে এবং তাদের সেই প্রয়োজনে অনেক সময় নিয়ে হলেও, নির্বাচনকে বিলম্বিত করে হলেও, তাদেরকে যখন নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে তখনই নির্বাচন করা হবে, এই যে সমস্ত ফন্দি ফিকির। এবং আজকে কোন একটা জায়গায় যেন দেখলাম যে ইতিমধ্যে আসন কি বলে বন্টন হয়ে গেছে, 50-50, 200, এরকম নানান ইকুয়েশন, নানাভাবে নানান যোগ বিয়োগ ফলের অঙ্ক আমরা রাজনীতির নির্বাচনী মাঠে দেখছি, শুধু একটা মাত্র কারণে, সেটি হলো আওয়ামী লীগকে এই এই নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করবার ফন্দি ফিকির আটা। তো মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের অবস্থান না থাকবে, জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের সেই শক্ত কি বলে যে বন্ধন না থাকবে, তাহলে এই ফন্দি ফিকির কেন করছে, কার জন্য করছে, কিসের স্বার্থে করছে, জি, আপনি নিশ্চয়ই এই বুঝতে সময়ের হবে। ফন্দি ফিকির নিয়ে কথা বলছিলেন। আমি একটু আপনাদের, যখন আপনারা ক্ষমতায় তখনকার ফন্দি ফিকির, মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই। আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? আমরা পালাবো কেন? আমরা একটা কথা আছে, রিট্রিট ডাজ নট মিন ডিফিট। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে, তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের
একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং নির্বিচারে লুটতরাজ করা হয়েছে। তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নাই। তাদের মাঠে ঘাটে ধান খেতে তাদের কি বলে যে মানে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে তাদের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি প্রশংসা করবেন না ওটাকেই আপনি প্রশংসা করবেন? একদমই। যে এটা জনাব আব্দুর একই প্রশ্ন, দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তের আমাদের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায়। সুতরাং এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা আমি যে কথাটি প্রথমেই শুরু করেছিলাম, যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বপর যেই রাজনৈতিক অপশক্তিটি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, সেই শক্তি পর্যায়ক্রমে নানান বাঁকে বাঁকে নানান পরিচয় নানাভাবে গোপন করে নতুন পরিচয় সামনে এনে তারা মূলত বাংলাদেশটার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হারিয়েছি, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে একটা অভূতপূর্ব উন্নয়নের বাংলাদেশ তিনি দিয়েছেন। আজকে তিনি বাংলাদেশের 1 কোটি মানুষকে তিনি গত 15টি বছর ধরে বিনা পয়সায় তিনি খাবার দিয়েছেন। আজকে ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন। আজকে সেই বই কোথায়? আজকে বিধবা ভাতা কোথায়? আজকে বয়স্ক ভাতা কোথায়? আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায়? আজকে কি বলে মাতৃত্বকালীন সেই ভাতা কোথায়? আজকে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার কেন? সুতরাং এই শক্তি কখনো কখনো তারা কি বলে যে বিজয়ী হয়, কিন্তু চূড়ান্ত বিচারে তার মানে এই সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের জায়গা তৈরি করে নেবেন, সেরকমই কি আপনাদের পরিকল্পনা? বুঝতে পারেন এই কথাটি? মানে আমি বলছি যে এই সরকার বা বর্তমান সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের অবস্থানে ফিরতে চান বা রাজনীতিতে ফিরতে চান, এই কি আপনাদের পরিকল্পনা? না, শুধুমাত্র তাদের ব্যর্থতাকে আমরা সম্বল করে আগাবো কেন? আমাদের নিজস্ব সম্বল তো আমাদের এগোবার সম্বল তো আমাদের আছেই। কারণ শেখ হাসিনা যা বাংলাদেশের মানুষের জন্য করেছেন, এবং প্রতিটি গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন, এবং বাংলাদেশের কতগুলো অভূতপূর্ব উন্নয়ন যে পৃথিবীব্যাপী আজকে সমাদৃত। পদ্মা সেতুর মতো একটা সেতু তিনি বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে তিনি করেছেন। বঙ্গবন্ধু টানেল তিনি নির্মাণ করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন। আমি মোটা দাগে এই কথাগুলো বলছি। সুতরাং তিনি আজকে দারিদ্রতার হার 18 ভাগে নামিয়ে এনেছিলেন, হত দরিদ্রর সংখ্যা তিনি 3 ভাগে নামিয়ে নিয়েছিলেন, এবং মাথাপিছু আয় প্রায় $3000 কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, এবং জিডিপি প্রবৃদ্ধি মানে কখনো 6% নিচে নামে নেই। সুতরাং এই বাংলাদেশকে আজকে পেছন থেকে কোঠারাঘাত করে হয়তো সাময়িকভাবে তারা বিজয়ী হয়েছে, এবং এই বিজয়ের উল্লাস
বিজয়ের আনন্দ তারা আহ, 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 উন্মত্ত হতেই পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব পাওনা, তাদের নিজস্ব হিসাব তারা নিশ্চয়ই কষে নেবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের এই মানুষমুখী রাজনীতি, এই কি বলে যে এই বাংলাদেশের উন্নয়নমুখী রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা জি আমরা রক্ষা করে যাব। এবং সেই সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পেছনে থাকবে। জি এটা জনাব আমাদের আব্দুর রহমান, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি বলছেন দিন শেষে আবার সেদিকে মানুষ যাবে। দিন শেষে আসলে কি হয় সেটি দেখবার মতো বিষয় আছে, দিনটা কখন শেষ হয় সেটাও একটা বিষয়। আহ, আমি আপনি আসলে এই জায়গাটিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে দিনটা চক্রান্ত। দিনটা দিনটা কখনো কখনো লম্বাও হতে পারে, দিনটা আবার কখনো কখনো খুব ছোট হয়েও কাছে আসতে পারে। আপনার কি মনে হয় লম্বা না ছোট দিনটার মানে দৈর্ঘ্য কতটুকু? আমার তো মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষা হলো দিনটা খুব ছোট হয়ে যাক। কেমন ছোট বলতে কেমন? কত সময়কাল হতে পারে আনুমানিক? এটি এটি দিন তারিখ ঠিক করে বা সময় নির্ধারণ করে বলাও ঠিক না, আপনার আমার কাছে জিজ্ঞাসা করাও ঠিক হবে আচ্ছা, না। ঠিক আছে, আমি আবার তবুও এই বিষয়টিতেও আসবো, কারণ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক তিনি বলেছেন মার্চের মধ্যেই বা মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। 26শে মার্চের মধ্যে বা 26শে মার্চে আপনারা ফিরবেন বলে মনে করেন আকম মোজাম্মেল হক। আসি এই বিষয়গুলোতে, কিন্তু আমি আসলে আপনাদের আপনাদের আত্ম এনিথিং উপলব্ধি কি আছে? এনিথিং এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। আচ্ছা, আপনাদের আত্ম উপলব্ধির জায়গাটা কি কি আছে সেই বিষয়গুলো আমি একটু জানতে চাই। আর যদিও আপনি বলছেন চক্রান্ত আর ষড়যন্ত্রের বিষয়টি বারবার বলছেন, আমি আপনাদের সাথেই কথা বলে মানে আপনাদের নেতাকর্মীদের সাথেই কথা বলছিলাম। রাশেক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন, আওয়ামী লীগের নেতা, তিনি একজন নেতা, তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত, এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে ফিরেও এসেছেন। কিন্তু তিনি যেটি বলছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না। 50 থেকে 60 লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে, যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি। অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না। আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন, আপনি জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, এনারা সেই নমিনেশন বোর্ডে ছিলেন। একটু এই অভিযোগটা সম্পর্কে বলবেন। আপনাদের নেতারাই এবং আরও নেতারা যারা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, রাশিক রহমান আনুষ্ঠানিকভাবে আমার এই আয়োজনেই বলেছেন, অনানুষ্ঠানিকভাবে অনেকেই আসলে এই অভিযোগটা করছেন আপনাদের নেতাকর্মীরাই। আসলে দেখুন, কি 50 থেকে 60 লাখ টাকা করে নেওয়া হতো? আমি আপনাকে একটা কথা বলি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি, সেটি ছিল আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রিত্ব এবং আমাদের দলের সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল। এটা যেটি বলছিলাম, এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। সুতরাং সেটি ভুল ছিল, সেটি সঠিক ছিল, সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো, আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে। আমার মনে হয় এটি এটি বলার ফোরাম না। যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে এই এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে। এটি হলো এক। আর দ্বিতীয়টি হলো যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এইটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হলো এরকম যে তৃণমূল পর্যায় থেকে কিছু কিছু সুপারিশ কোনো কোনো প্রার্থীর পক্ষে থাকতো। এবং আহ, আহ, তিনটি তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা, তাদেরও একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংগ্রহ করতেন। এবং প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন এবং সেটিকে সামনে নিয়েই একটা চুল ছিঁড়া বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন
উনি চূড়ান্ত না করতেন। তাহলে আপনারা আসলে আপনাদের আমি শেষ করি। আচ্ছা এই এই প্রক্রিয়ায় কেউ যদি টাকা বা অর্থ গ্রহণ করেও থাকেন বা করেনও, তাহলে তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন বা মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন, সেটির সুযোগ একেবারেই ওই মনোনয়ন বোর্ডে থাকতো না। এটুকু আপনাকে বলতে পারি। জি জি আপনি এটি মানে সে বিষয়টির কথা স- মানে সেটি সত্যি না বলে আপনি বলছেন যে 50 থেকে 60 লাখ করে টাকা নেবার যে অভিযোগটি সেটি সত্য না। আমার তো জানা মতে একদমই সত্য না। জি আর অনেকেই আবার এই বিষয়টা জানেন বলে বলছেন, সেটিও আবার আপনাদের দলের ভেতরেই। যাই হোক, এটি এখন খতিয়ে দেখবার মতো সেই জায়গাটি নেই। কিন্তু আপনি যেটি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো, মানে আপনার দলে কে মনোনয়ন পাবেন সেটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হতো। না না, একটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট মানে আমি বলছি যে ধরেন একটা কি বলে যে ক্ষমতাসীন দল, সুতরাং ক্ষমতাসীন দলের যারা কি বলে ওই পর্যায়ে নেতৃত্ব দেন বা ওই পর্যায়ের যারা মনোনয়ন প্রত্যাশী, সুতরাং তাদের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার বিষয়ে নানানভাবে নানান জায়গা থেকেই আহ, বোর্ডের সভাপতি, আমাদের দলের প্রধান, তিনি নিতেই পারেন। সুতরাং সেই কি বলে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট নেওয়াটা এটি যে একটা কি বলে যে মানে অপবিত্র জিনিস, বিষয়টা তো এরকম ভাববার কোনো কারণ নেই। কিন্তু চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো উনিই নিয়ে থাকতেন মনোনয়ন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে। সুতরাং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মানে কে যোগ্য প্রার্থী, কে অধিকতর যোগ্য, সেই ক্ষেত্রে যদি কোনো কি বলে যে সহায়ক কোনো সহায়ক শক্তি আমাদের কি বলে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন, তো সেই সাহায্যটি নিয়ে তো কোনো কি বলে যে অমূলক কিছু না। কিন্তু অমূলক নয় কি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে? সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ? মানে এই কাজটি কি বিএনপি বা অন্য কোনো দলকে করতে পারতো চাইলে? সঠিক কাজ কি বেঠিক কাজ, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার কথা হলো যে আমার সিদ্ধান্ত সঠিকভাবে নেবার ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে কারো না কারো কাছ থেকে যদি সাহায্য নেওয়াতে আমার কি বলে আমি আমি সমৃদ্ধ হতে পারি, আমার সিদ্ধান্ত নিতে আহ, সহায়ক হয়, তাহলে আমি সেই সুযোগটুকু কেন গ্রহণ করব না? আমার কথাটা এখানেই। জি।